নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানার মধ্যে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। চলুন শুরু করি উপন্যাসের ঊনবিংশ পর্ব। তার স্বরূপগঞ্জের ট্রেন ডাকাতির কথা নবাবগঞ্জের লোক জানত। শুধু নবাবগঞ্জ নয়, কেষ্টনগরের ও অঞ্চলটার সব লোকই অল্প বিস্তর জানত। তা নিয়ে গ্রামে গ্রামে আলোচনাও হয়েছিল। সে এক ভীষণ ডাকাতি। স্বরূপগঞ্জ দিয়ে মেল ট্রেনটা চলবার সময় হঠাৎ একদিন থেমে গিয়েছিল। রাত তখন কত কে জানে। প্যাসেঞ্জাররা ঘুমে অচৈতন্য। হঠাৎ পিস্তলের গুলির দুমদুম আওয়াজ শুনে সবাই জেগে উঠে ভয় থরথর করে কাঁপতে লাগল। এমন তো বড় একটা হয় না। যারা সাহসী লোক তারা জানলা দিয়ে বাইরের অন্ধকারে উঁকি মেরে দেখতে চেষ্টা করলে কিছুই স্পষ্ট করে দেখতে পেলে না। শুধু দেখলে অন্ধকারের রেল লাইনের ধারে কয়েকজন লোক টর্চ নিয়ে এদিকে ওদিকে ছুটছে আর গুলি ছোঁড়ার শব্দ হচ্ছে। তারপর যেন কোনো কামরা থেকে একটা আর্ত চিৎকার উঠল। তার কয়েক ঘন্টা পরেই আরেকটা ট্রেনে অনেক পুলিশ এসে পৌঁছল। তারা সারা ট্রেনখানাকে তল্লাশি করলে। তারপর ট্রেনটা আস্তে আস্তে এসে দাঁড়ালো স্বরূপগঞ্জে। ততক্ষণে স্টেশনের প্ল্যাটফর্মে সেই অত রাত্রে অনেক ভিড় জমে গেছে। পুলিশে পুলিশে জায়গাটা একেবারে ছেয়ে গেল। শেষ পর্যন্ত কৌতূহলী প্যাসেঞ্জারদের প্রশ্নের উত্তর পাওয়া গেল। ফার্স্ট ক্লাস কামরা থেকে নাকি 1.5 লক্ষ টাকা ডাকাতরা ছিনিয়ে নিয়ে গেছে। যারা ডাকাতি করেছে তারা নাকি ঠিক ডাকাত নয়, স্বদেশী কোনো পার্টি। এসব কয়েক মাস আগেকার ঘটনা। এ ঘটনার পর কর্তাবাবু খুব সাবধান হয়ে গিয়েছিলেন। খবরের কাগজটা যখন পড়িয়ে শুনিয়েছিল কৈলাস, তখন কর্তাবাবু খুব ভয় পেয়ে গিয়েছিলেন। যাদের কিছু আছে তাদেরই খোয়া যাওয়ার ভয় থাকে, যাদের বেশি আছে তাদের আবার বেশি খোয়া যাবার ভয়। কর্তাবাবু সেই বেশি থাকার দলে, তাই তার ভয়টাই আরো বেশি করে হয়েছিল। তারপরে সপ্তাহে 2 বার যখনই কাগজ এসেছে তখনই কর্তাবাবু কৈলাসকে খুঁচিয়েছেন, কৈলাস, সেই ডাকাতদের কথা আর কিছু লেখেননি কাগজওয়ালারা? কৈলাস তন্ন তন্ন করে খুঁজেও সে সম্বন্ধে আর কিছু নতুন খবর পায়নি। প্রত্যেকবারই বলেছে, আগে না কর্তাবাবু। এমনি প্রত্যেকবার। দেখতে দেখতে কত মাস কেটে গেল। তারপরে অন্য খবরের তলায় স্বরূপগঞ্জের ডাকাতির খবর একদিন চাপাও পড়ে গেল। কর্তাবাবুর মনে হলো সব ঠিক হয়ে গেছে, আর কিছু হবে না, এবার শান্তি। এবার তার জমি জমা টাকা কড়ি আর কেউ কেড়ে নেবে না। এবার থেকে তিনি নিশ্চিন্তে নিরুপদ্রবে পৃথিবীর সব উপকরণ ভোগ দখল করতে পারবেন। হয়তো তার পাও একদিন আবার ভালো হয়ে যাবে, আবার তিনি হেঁটে চলে ঘুরতে পারবেন। তখন তিনি আবার ক্ষেত খামার চষে বেড়াবেন। তখন আর পৃথিবীতে ডাকাত থাকবে না। কিন্তু আশ্চর্য, তার আশেপাশে তখন কেউই আর বলবার ছিল না যে আসলে তিনিও একজন ডাকাত। তিনিও একদিন ওই স্বরূপগঞ্জের ডাকাতদের মতোই ডাকাতি করেছেন। ডাকাতি করেই এই সংসার সম্পত্তি জমি জমা করেছেন। স্বরূপগঞ্জের ডাকাতরা ট্রেন ডাকাতি করেছে, আর তিনি করেছেন কালীগঞ্জের জমিদারি ডাকাতি। এ ডাকাতি আর ও ডাকাতিতে যে কোনো তফাৎ নেই তা বোঝবার মতো চেতনা ছিল না কর্তাবাবুর। আর কর্তাবাবুরই বা দোষ কি? কর্তাবাবুর চেয়েও যারা আরো বেশি বড় ডাকাত, তাদেরই কি সে চেতনা থাকে? ইতিহাসের তো ওই একটাই শিক্ষা। আমরা তো ইতিহাস পড়েই শিখি যে ইতিহাস পড়ে আমরা কোনো শিক্ষাই নিই না। নইলে এই কর্তাবাবুর বংশেই বা এই কালাপাহাড় সদানন্দর জন্ম হলো কেন? ইতিহাসেই লেখা আছে 2500 বছর আগে আর এক দেশে আর এক জমিদার বংশে আর এক সদানন্দের জন্ম হয়েছিল। সেই ছেলেরও সেই কর্তাবাবু একদিন পরমা রূপসী মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল। সেই সদানন্দর জন্যেও অনেক আদর, অনেক যত্ন, অনেক বিলাসের উপকরণের আয়োজন হয়েছিল।
কিন্তু এই সদানন্দের মতো সেই সদানন্দেরও সেদিন মন ভরেনি। তারও মনে প্রশ্ন জেগেছিল, এ অন্যায়, এ পাপ, এই অন্যায় আর এই পাপের প্রতিকার চাই। এই বলে কপিলাবস্তুর সেই সদানন্দও একদিন সব আয়োজন, উপকরণ, পত্নী, প্রিয়জন সবাইকে ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল। নবাবগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে এই সদানন্দেরও সেদিন মনে হল, এ অন্যায়, এ পাপ, এই অন্যায় আর পাপের প্রতিকার চাই। এই বুজরুক, এই ভণ্ড আর এই মিথ্যের সৌধ ছেড়ে সে রাস্তায় নামবে। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল সে। প্রকাশ মামা খানিক দূর পর্যন্ত এসেছিল, বলেছিল, কোথায় যাচ্ছিস তুই? তারপর নিজেই আবার বলেছিল, তোকে নিয়ে দেখছি মুশকিল হলো আমার, এইসব দায়িত্ব দেখছি শেষকালে আমার ঘাড়েই পড়ল। একটু আগে বাড়িতে যে কাণ্ড ঘটে গেছে সেটা তখনও প্রকাশ মামার মনে ছিল। একদিকে দিদির সঙ্গে জামাইবাবুর কথা কাটাকাটি, চাবি নিয়ে টানা হ্যাচড়া, ওদিকে বাবাজির হেনস্তা, আর তার উপর কর্তাবাবুর হঠাৎ অসুখ। তারপর ননি ডাক্তারকে ডাকতে যাওয়া, যত রকমের ঝঞ্ঝাট শুরু হয়ে গেল ওই নতুন বউ বাড়িতে আসবার পর থেকেই। তাহলে ওই বউটাই আসলে অপয়া। আর সদানন্দের সঙ্গে বেশি দূর যাবার সময় ছিল না। প্রকাশ মামা ফিরল। দূর হোকগে, সকাল থেকে তখনও প্রকাশ মামার কিছু পেটে পড়েনি। না খেয়ে ভাগ্নের পেছন পেছন কত ঘোরা যায়? ও তো একটা বাউন্ডুলে মানুষ, ও খালি পেটে ঘুরতে পারে, কিন্তু প্রকাশের তো তা চলবে না। খাওয়া চাই, পেটটা আগে ভরানো চাই। বললে, আমি আর যাব না তোর সঙ্গে, তুই কখন আসছিস? সদানন্দ সে কথার উত্তর না দিয়ে যেমন চলছিল তেমনি চলতে লাগল। প্রকাশ মামা আবার বাড়িতে ফিরল। বাড়ি নয় তো, যেন আগুন। সেখানে ফেরা মানে আগুনের মধ্যে ফেরা। তবু না ফিরে উপায় বা কি? এমন হাত পাতলেই বা টাকা কোথায় পাওয়া যাবে? ভাগলপুর গেলে তো আর এমন আরাম নেই। সেখানে সেই বউ ছেলে মেয়ের ঝামেলা, আজ এটার অসুখ, কাল সেটার। এখানে দরকার হলো তো দিদির কাছে হাত পাতলুম, সেই টাকা থেকে কিছু টাকা পাঠিয়ে দিলুম বউয়ের কাছে। তারা সেখানে খেতে পাক আর না পাক সেসব তো আর আমাকে চোখ মেলে দেখতে হচ্ছে না। কিন্তু বাড়িতে এসেই দেখলে খণ্ডযুদ্ধ বেঁধে গেছে দিদিতে আর জামাইবাবুতে। সদানন্দর তখন ওসব সমস্যা নেই। মাথার উপর আকাশ। বারোয়ারি তলার দিকে গেলে তাদের সেই গাছের তলায় দোকানের মাচার ওপর বসে বসে আড্ডা, আর রাত্রিরে সেই মোহরা। তার চেয়ে আরো দূরে চলে চলো, একেবারে নদীর ধারে। শীতকালে নদীটার চেহারাটাই একেবারে অন্যরকম হয়ে যায়। জল শুকিয়ে আসে তখন। নলখাগড়ার ডগাগুলো তখন জলের ওপর মাথা তুলে আকাশের দিকে হাত বাড়ায়, যেন জলের বেড়া ডিঙিয়ে তারা সূর্যের নিঃসীমতায় প্রাণ খোঁজে। তখন ইচ্ছামতি হেঁটেই পার হওয়া যায়। নদীটা পার হয়ে একেবারে ওপারে গিয়ে দাঁড়ালো সদানন্দ। যেদিকটায় লোকের ভিড় সেদিকে গেল না সে। আলের পথে রাস্তাটা বেশ ফাঁকা। যত দূর চোখ চাও কেবল ছোলার ক্ষেত, ছোট ছোট 8 ইঞ্চির মতো সবুজ ছোলা গাছের চারা। কতকগুলো পাখি ক্ষেতের ওপর বসে বসে কি খাচ্ছিল কে জানে। সদানন্দকে দেখেই তারা ভয়ে উড়ে পালিয়ে গেল। সদানন্দ থমকে দাঁড়িয়ে পড়ল। চেয়ে দেখলে পাখিগুলো আরো দূরে কাদের একটা ক্ষেতের ওপর গিয়ে ঝাঁক বেঁধে বসল। সদানন্দ কি করবে বুঝতে পারলে না। ওর পাশ দিয়েই রাস্তা, ওখান দিয়ে গেলে তো আবার পাখিগুলো ভয় পাবে, আবার উড়ে যাবে। সদানন্দ সেখানে দাঁড়িয়েই বললে, আমি কিছু করব না রে, তোদের কিচ্ছু ভয় নেই, তোরা খাচ্ছিস খা। পাখিগুলো তার কথা বুঝতে পারলে কিনা কে জানে। তারা ঝাঁকে ঝাঁকে সবাই নিশ্চিন্ত মনে ছোলা গাছের কচি পাতা খেতে লাগলো। সদানন্দর নিজেরও খিদে পেয়েছিল, কিন্তু পাখিদের খেতে দিয়ে তার নিজের খিদেই যেন মিটে যেতে লাগলো। খা খা, তোরা খা। যাদের ছোলার ক্ষেত তাদের অনেক আছে। তারা অনেক কপিল পায়রা পোড়া, অনেক মানিক ঘোষ আর অনেক ফটিক প্রামাণিককে খেতে না দিয়ে উপোস করিয়ে মেরে ফেলেছে। তারা অনেক কালীগঞ্জের, অনেক বইয়ের অনেক সর্বনাশ করেছে। ও কটা খেলে তাদের কোনো ক্ষতি হবে না। তোরা গরিব, তোদের বরং খাওয়াবার কেউ নেই। তোরা খা, পেট ভরে খা, আমি কিছু বলবো না। এখানে কর্তাবাবুরাও নেই, চৌধুরী মশাইরাও নেই,
কৈলাস, দিনু, প্রকাশ মামা, মা কেউই নেই। কেবল আমি আছি। আমি তোদের কিচ্ছু বলবো না। আমিও তোদের মতন, জানিস। খা খা, তোরা খুব খা। তারপর নলগাড়ির মাঠ, বৌমারির বিল, একটা খেজুর গাছ, দুটো গরু, তার উপরে অমরপুর, তারপরে শুধু আকাশ, কেবল আকাশ আর আকাশ। আর আকাশের ওপারে কে? কখন যে হাঁটতে হাঁটতে সে কালীগঞ্জে এসে পড়েছে তার নিজেরই খেয়াল ছিল না। কখন যে সূর্য ডুবে গেছে তারও খেয়াল ছিল না তার। একেবারে কালীগঞ্জের বাজারের কাছে এসে পড়েছিল। আমি কে? সদানন্দ বললে, আমি সদানন্দ। কোথায় বাড়ি তোমাদের? নবাবগঞ্জে। বলে আর দাঁড়ালো না সেখানে সদানন্দ। শেষকালে হয়তো কুলুজির পরিচয় দিতে হবে, বলতে হবে কেন সে এখানে এসেছে, কেন সে এখানে প্রায় আসে। নবাবগঞ্জের হরনারায়ণ চৌধুরীর ছেলের এখানে আসার দরকারটা কি? জিজ্ঞেস করলে সে কি উত্তর দেবে? কি উত্তর তার দেওয়া উচিত? আর উত্তর আছেই বা কি ছাই যে সে উত্তর দেবে? কেন যে সে ঘুরে ঘুরে কালীগঞ্জে আসে তাকে সে নিজেই জানে। সত্যিই তো, কেন সে এখানে আসে? সমস্ত মাঠ ঘাট প্রান্তর অতিক্রম করে এখানে এই কালীগঞ্জে। হাটের একটা কোণে তখন বেশ ভিড় হয়েছে। চারিদিকে গোল হয়ে লোক দাঁড়িয়ে। ভেতর থেকে একটা মেয়েলি গলার গান ভেসে আসছে। আগে যদি সখী জানিতাম, শ্যামের পীড়িত গরল মিশ্রিত কারো মুখে যদি শুনিতাম, কুলবতী বালা হইয়া সরলা তবে কি অবিষ ভকিতাম। আরে, এ তো সেই গান, বহুদিন আগে সেই রানাঘাটের সদরে রাধার মুখে শোনা। প্রকাশ মামা যাত্রা শোনার পরে রাত 2টোর সময় তার বাড়িতে নিয়ে গিয়েছিল। তবে কি অবিষ ভকিতাম মানে খাইতাম। সদানন্দ সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনল। আসলে গান শুনল না, মনে হলো সে তার নিজেরই মনের কথা যেন শুনতে লাগল। আগে যদি কালীগঞ্জের বউ জানত যে বিয়ে বাড়িতে গেলে তাকে এমন করে গুম খুন করে ফেলবে, তাহলে কি সে নবাবগঞ্জে যেত? কপিল পায়রাপোড়া যদি জানত তাকে বারোয়ারি তলায় একদিন গলায় দড়ি দিয়ে মরতে হবে, তাহলে কি সে কর্তাবাবুর নাতিকে বিনে পয়সায় রবারের বেলুন উপহার দিত? এই রকম কত যদি আছে তার জীবনে। কর্তাবাবু যদি বলতো যে কালীগঞ্জের বউকে টাকা দেবে না, তাহলে সদানন্দ বিয়ে করতেই কি যেত? আর নয়নতারার বাবাই যদি জানতো যে টাকা না দিলে জামাই তার মেয়ের সঙ্গে ঘর করবে না, তাহলে কি সদানন্দের সঙ্গে মেয়ের বিয়ে দিত? অথচ ইতিহাসের পাতায় তো সবই লেখা আছে। তারও আগে হাজার হাজার সদানন্দ তো এমনি করেই সংসারের সঙ্গে কত অসহযোগিতা করেছে। কপিলাবস্তুর রাজা শুদ্ধোধন তো অনেক চেষ্টা করেছে সিদ্ধার্থকে ঘরে ফিরিয়ে আনবার জন্য। নদিয়ার সচিমাতাও তো অনেক সাধ্য সাধনা করেছে নিমাইকে সংসারী করবার জন্য। আসলে ইতিহাসের তো ওই একটাই শিক্ষা। আমরা তো ইতিহাস পড়েই শিখি যে ইতিহাস পড়ে আমরা কিছুই শিখি না। নইলে নবাবগঞ্জের এত বংশ থাকতে কালীগঞ্জের নায়েব নরনারায়ণ চৌধুরীর বংশেই বা কেন সদানন্দর জন্ম হল? আবার সেই অদ্ভুত গলার শব্দটা, কে? আমি কে? আমি সদানন্দ। কোথায় বাড়ি তোমাদের? নবাবগঞ্জে। কে কথাটা জিজ্ঞেস করলে, কোথা থেকে জিজ্ঞেস করলে কিছুই বোঝা গেল না। তখন বেশ আবছা অন্ধকার হয়ে এসেছে চারিদিকে। কালীগঞ্জের জমিদারের বাড়ির ভেতরে কতদিন সে লুকিয়ে ঢুকেছে, কতদিন এখানে কত সময় কাটিয়ে গিয়েছে। বাড়ি থেকে বেরিয়েই এখানে চলে এসেছে সকলের চোখের আড়ালে। এখানে এসে নিরিবিলিতে কালীগঞ্জের বউয়ের সঙ্গে দুদণ্ড কথা বলেছে। কিন্তু এমন করে কেউ কখনো তার নামধাম জিজ্ঞেস করেনি, এমন করে তাকে চ্যালেঞ্জও করেনি। কিন্তু এ সময় এরা কারা? হর্ষনাথ চক্রবর্তীর বাড়ি সহজ বাড়ি নয়। এককালে পয়সা ছিল তাঁর প্রচুর, জমিও ছিল প্রচুর, কিংবা হয়তো কর্তাবাবুর মতো কপিল পায়রাপোড়া, মানিক ঘোষ আর ফটিক প্রামাণিকদের ঠকিয়েই তিনি পয়সা করেছিলেন। কিন্তু শেষ জীবনে আসক্তি ত্যাগ করে নবদ্বীপবাসী হতে গিয়েছিলেন হয়তো সেই কারণেই। আর হয়তো নরনারায়ণ চৌধুরীর মতো নায়েব না থাকলে এবাড়ির এমন দশাও হতো না। অর্থ আর প্রতিপত্তির শিখরে যখন তিনি উঠেছিলেন, তখন তিনি এই বাড়ি করেছিলেন।
তাই যতটা না প্রয়োজন তার চেয়েও বেশি ছিল বাড়ির আয়োজন, যত না মানুষ তার চেয়ে বেশি ছিল ঘর, এবং যত না ঘর তার চেয়েও বেশি ছিল ঘরের আসবাবপত্র। তা আসবাবপত্র বোধহয় পোড়ো বাড়িতে পড়ে থাকার কথা নয়, তাই সেগুলো যথাসময়ে অদৃশ্য হয়েছে। কিন্তু এই ইট কাঠ, ওগুলো তো আর একদিনে কাঁধে করে তুলে নিয়ে যাওয়া যায় না, তাই আছে। সেই ভাঙা ইট কাঠের মধ্যেই সদানন্দ রোজ এসে যেন খানিকক্ষণের শান্তি খুঁজত। কখন নিরিবিলিতে কালীগঞ্জের বইয়ের সঙ্গে দুদণ্ড কথা হতো, নিজের মনকে উজাড় করে ঢেলে দিত তার কাছে। বলতো, আমি আমার পূর্বপুরুষের সব পাপের প্রায়শ্চিত্ত করব কালীগঞ্জের বউ, তুমি কিছু ভেবো না, আমি প্রায়শ্চিত্ত করবই। কিন্তু সেদিন আর তা হলো না। ভাঙা পাঁচিলটা টপকে ভেতরের উঠোনের কাঁটা ঝোপ মারিয়ে যখন সিঁড়ি দিয়ে ওপরের দোতলায় উঠেছে, তখনই কাদের ফিসফিস আওয়াজ শুরু হয়েছে। কে? আমি? আমি কে? কোথা থেকে আসছো তুমি? আমি সদানন্দ, নবাবগঞ্জে থাকি। তারপর যারা এতক্ষণ অদৃশ্য ছিল তারা একে একে সবাই সামনে বেরিয়ে এলো। একেবারে 4-5 জন, সবাই তারই বয়সী। তারপর তাদের জেরা, কোথায় থাকেন, কেন এখানে আসেন রোজ, এই অন্ধকার ভূতের বাড়িতে আপনার কিসের প্রয়োজন, অনেক কথা তাদের, অনেক জিজ্ঞাসা। কিন্তু তবু মনে হলো তাদের যেন অনেক সন্দেহ। সদানন্দ জিজ্ঞেস করলে, কিন্তু আপনারা কারা? আপনাদের তো কোনোদিন এ বাড়িতে দেখিনি। আমরা কালীগঞ্জে এসেছিলাম হাট করতে, আজ এখানে হাটবার, কাল সকালে আমরা ফিরে যাব। তবু সদানন্দর সন্দেহ গেল না। হাটবার তো বাড়িতে যেতে কি? এর আগেও তো অনেক হাট গেছে এই কালীগঞ্জে, কোনোদিন তো তোমরা এখানে আসোনি। তোমরা এখানে খাবে কি, থাকবে কোথায়, ঘুমাবে কোথায়, কতক্ষণ থাকবে? আর আপনি, আপনি কি খাবেন, আপনি কোথায় ঘুমোবেন, আপনি বাড়ি যাবেন না? সদানন্দ বললে, আমি তো রাত্রিরে এখানে থাকি না, আমি নবাবগঞ্জে চলে যাই, নবাবগঞ্জে আমাদের বাড়ি আছে। তবু সন্দেহ গেল না তাদের। একজন চুপি চুপি আর একজনকে বললে, ও নিশ্চয়ই পুলিশের লোক, চর। আর একজন বললে, ওকে ছাড়িসনি, এখানেই আটকে রাখ, বেরিয়েই পুলিশে খবর দিয়ে দেবে। একজন সদানন্দর দিকে এগিয়ে এলো, একজনের হাতে রিভলভার। সদানন্দ তখন বাড়ি থেকে বেরিয়ে যাবার উদ্যোগ করছে। ছেলেটা এসে তার দিকে রিভলভারটা তাক করে বললে, কোথায় যাচ্ছেন? বাড়ি। বাড়ি না পুলিশের হেডকোয়ার্টারে? আমরা সব জানি, আপনাকে যেতে দেওয়া হবে না। সদানন্দ হাসল, বললে, বেশ তো, এখানেই থাকবো। বাড়ির ওপর আমার এমন কিছু টান নেই যে সেখানে যেতেই হবে। সবাই অবাক। সদানন্দ যে পুলিশের স্পাই এ সম্বন্ধে আর কোনো সন্দেহই রইল না তাদের। অতি ধূর্ত না হলে কি এমন কথা কেউ বলে? খাবেন কি? সদানন্দ বললে, খাওয়া? আমারও তো খিদে পায় না। এবার আরো নিঃসন্দেহ হয়ে গেল সবাই। বললে, তাহলে আপনাকে এই ঘরের মধ্যে রেখে আমরা বাইরে থেকে দরজায় শিকল দিয়ে দেব, তারপর সেই ভোরবেলা আবার দরজা খুলে দেব। ঠিক আছে, তাই সই। তেমনি করেই তাকে ঘরের মধ্যে রেখে তারা বাইরে থেকে দরজায় শিকল দিয়ে চলে গিয়েছিল। তারপর সেই কাণ্ডটা ঘটল, সেই পোড়ো বাড়ির পরিত্যক্ত একটা ঘরে। মনে আছে সদানন্দের জীবনে এরপরে অনেক কাণ্ডই ঘটেছে, কিন্তু সেদিনকার সেই ঘটনার যেন আর তুলনা নেই। যে মানুষ একদিন আসামি হয়ে কাঠগড়ায় উঠবে, তার শুরু অনেক দিন আগে থেকেই অবশ্য শুরু হয়ে গিয়েছিল। কেমন করে সে এই পৃথিবীটাকে নিজের সঙ্গে খাপ খাইয়ে নেবে, এইটাই ছিল তার সবচেয়ে বড় সমস্যা। অথচ সবাই চাইতো তাদের সঙ্গেই সদানন্দ নিজেকে খাপ খাইয়ে নিক। সেখানেই তো ছিল তার যত বিরোধ। সেই বিরোধটাই সেই দিন প্রথম মোটা আকারে ধরা পড়ল সেই কালীগঞ্জের পোড়ো বাড়িটাতে। হঠাৎ কখন কে জানে ঝনাৎ করে একটা শব্দ হয়ে দরজাটা খুলে গেল, আর খুলে যেতেই সদানন্দ দেখলে একগাদা পুলিশ তার সামনে। তারা সবাইকে ধরে ফেলেছিল, এবার তাকেও তারা ধরে ফেললে। সদানন্দ কোনো প্রতিবাদ করলে না, পালাতেও চেষ্টা করলে না। যে অপরাধে আর 5 জন ধরা পড়ল, তার অপরাধও সেই একই। এর জন্য তার কৈফিয়ত চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না।
কেবল শাস্তির প্রশ্নই ওঠে। সেই ঘরখানার সামনে দাঁড়িয়েই যেন সদানন্দের ওপর শেষ বিচারের দণ্ড নেমে এলো, যেমন করে দণ্ড নেমে এসেছিল নবাবগঞ্জে তাদের নিজেদের বাড়িতে। তারপর 6 জনকেই হাতকড়া পরানো হলো। পুলিশের দল আসামিদের সকলকে নিয়ে সদরে চালান দিয়ে এলো। জিনিসটা এত তাড়াতাড়ি আর এত রোমাঞ্চকরভাবে ঘটল যে কাউকে যেন কিছু ভাবতেও সময় দিলে না। প্রকাশ চণ্ডীমণ্ডপ থেকে একেবারে সোজা রান্নাবাড়ির দিকে ছুটল। নয়নতারার রাতটা যেমন কাটেনি, দিনটাও তেমনি না কাটবার কথা। অন্য দিনের মতো আবার তার রাত আসবে। দিনের পর রাত আসার নিয়ম আছে বলেই আসবে। অথচ রাতের কথা ভাবতেই নয়নতারার যেন আতঙ্ক হলো। আবার কি রাত আসবে? আবার কি সেই পুনরাবৃত্তি? আবার সেই অপমান? আবার সেই পোড়া মুখ ঘোমটার আড়ালে লুকিয়ে রাখতে হবে? সে কথা ভাবতেও যেন ভয় লাগছিল নয়নতারার। অথচ নতুন বউ সে এ বাড়িতে। এ ব্যাপারে প্রতিবাদ করা নতুন বউয়ের ধর্ম নয়। তার ধর্ম সমস্ত কিছু মান অপমান, অনাদর, আঘাত মুখ বুজে হজম করা। তোমাকে সবাই যা খুশি বলুক, তোমার কর্তব্য চুপ করে থাকা। এখানে আসার আগে মা তাকে এই কথাই শিখিয়ে দিয়েছিল। তার মনে হলো মা যদি এখন বেঁচে থাকতো তো তাকে নয়নতারা জিজ্ঞেস করত, মা, তুমি যদি আমার মতো অবস্থায় পড়তে তো তুমি কি করতে? তুমিও কি আমার মতো সবকিছু মুখ বুজে সহ্য করতে? এমনি করে সমস্ত সহ্য করেই তুমি তোমার নারী ধর্ম পালন করতে? কিন্তু মা যখন নেই তখন এ প্রশ্ন কাকেই বা সে করবে, আর কেই বা এর উত্তর দেবে? হঠাৎ বাইরে মামা শ্বশুরের গলা শোনা গেল, দিদি শুনেছ, সর্বনাশ হয়েছে। শাশুড়ি সারাদিন খায়নি, তবু একটার পর একটা সর্বনাশ হয়ে হয়ে চরম সর্বনাশের গুরুত্ব বোধহয় তার শাশুড়ির কাছে তখন কমে গিয়েছিল। কিংবা হয়তো সব রকম সর্বনাশের জন্যেই মনটাকে কঠোর করে নিয়েছিল তার শাশুড়ি। নিরুদ্বেগ গলায় প্রীতি বললে, কি? প্রকাশ বলল, সদার খোঁজ পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? কোথায় ছিল সে? প্রকাশ বললে, এই এক্ষুনি রেলবাজারে দারোগাবাবু এসেছিল পুলিশ টুলিশ নিয়ে। সদাকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে নাকি স্বরূপগঞ্জের ট্রেন ডাকাতির দলের সঙ্গে ধরা পড়েছে। ট্রেন ডাকাতি? বলছিস কি তুই? সদা করবে ডাকাতি? আমিও তো তাই শুনে অবাক। এখন কি করব তা বুঝতে পারছি না। সদা হঠাৎ ডাকাতিই বা করতে যাবে কেন? স্বরূপগঞ্জের ট্রেনে তো স্বদেশীরা ডাকাতি করেছিল শুনেছি। সে মাঝখান থেকে তাদের সঙ্গে জুটল কি করে? প্রীতির তখনও বিশ্বাস হলো না কথাটা। বললে, তুই ঠিক শুনেছিস তো? আমার ছেলে ডাকাতি করবে? আমার ছেলের কি টাকার অভাব যে ডাকাতি করতে যাবে সে? তাহলে এখন কি হবে? প্রকাশ বললে, এ তো মহা মুশকিল হলো দেখছি। জামাইবাবু নেই, এই সময় কিনা যত ঝামেলা। আমি একলা মানুষ, কর্তাবাবুকে দেখব না সদাকে সামলাবো? কি করি বলো দেখিনি এখন? প্রীতি কথাটা শুনে সেখানেই বসে পড়ল। বললে, আমি সারাদিন খাইনি, আমার মাথাটা ঘুরছে, আমি কিছু ভাবতে পারছি না। তা আমি কি চাই কিছু ভাবতে পারছি? তা থাকগে, তুমি খেয়ে নাও, বুঝলে? খেলে তবু একটু বুদ্ধি বেরোবে। তা বাবাজির কাছে একবার যাব, দেখব বাবাজি কি বলে। প্রীতি বললে, তুই আর হাসাসনি, থাম। তা হ্যাঁ রে, তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসা যায় না? প্রকাশ বললে, আমি তো জীবনে কখনো জামিন টামিন হইনি, কে জামিন দাঁড়াবে? তা পুলিশকে টাকা দিলে পুলিশ তো কেস ছেড়েও দেয়। কত টাকা লাগে একবার জিজ্ঞেস করে আয় না, পুলিশ তো আমাদের হাত ধরা লোক। প্রকাশ বললে, পুলিশ তো চলে গেছে, খবরটা দিয়েই চলে গেছে। প্রীতি বললে, তুই তাহলে একবার এক্ষুনি রেলবাজারে যা ভাই, হয়তো রাস্তাতেই তাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তাহলে টাকা দাও। কত টাকা দেব? প্রকাশ বললে, 500, 1000 যা আছে তোমার কাছে দিয়ে দাও, ডাকাতির মামলা তো সস্তায় হবে না। প্রীতি আর দাঁড়াল না। তার শোবার ঘরেই সিন্দুক থাকে, সিন্দুকের তলায় গোছা গোছা নোট থাকে। এক গাদা নোট বার করে গুনে বাইরে নিয়ে এলো। কত আছে এতে?
430 টাকা। এতে কি হবে? ওতে যা আছে এখন তাই নিয়ে খোকাকে ছাড়িয়ে নিয়ে তো আয়, তারপর তো জামাইবাবু এলে বেশি দিতে পারবো। প্রকাশ টাকা নিয়ে কোথায় চলে গেল। ঘরের ভেতরে নয়নতারার কানে সব কথাগুলোই গিয়েছিল। শুনতে শুনতে যেন পাথর হয়ে গেল সে। এ কি হলো? এমন তো হবার কথা নয়। এ কোথায়, কার সঙ্গে তার বিয়ে হলো? আস্তে আস্তে সে নিজের ঘর থেকে বেরোলো। তারপর পায়ে পায়ে রান্নাবাড়ির কাছে এলো। মা। প্রীতির কানে গেছে কথাটা। কি বৌমা, কিছু বলবে? নয়নতারা বললে, কি হয়েছে মা? আপনারা কি বলাবলি করছিলেন? ও, তুমি শুনেছ সব? নয়নতারা বললে, শুনেছি। এত বড় একটা কাণ্ড হলো, বাবাকে একটা চিঠি দেব? চিঠি? প্রীতি যেন কি ভাবলে। তারপর বললে, চিঠি দিয়ে আর কি হবে বৌমা? এই তো তত্ত্ব নিয়ে তোমার বাপের বাড়ির লোকেরা সব গেল। এখনো বোধহয় তারা কেষ্টনগরে পৌঁছয়নি। তারা তো দেখেই গেছে তুমি ভালো আছো। নয়নতারা বললে, মা, আমার কথা নয়। বাবা যদি শেষকালে বলেন ওর এত বড় একটা বিপদ গেল আর তোরা কেউ আমায় একটা খবর দিলি না, তখন শেষকালে তো আমাকেই দোষ দেবেন। প্রীতি বললে, তাকে, বুড়ো মানুষকে কেন মিছিমিছি ভাবাবে? তিনি তো সেখানে বসে এর কিছু সুরাহা করতে পারবেন না। উল্টে মিছিমিছি তাঁর উদ্বেগ বাড়ানো। আর যা করবার তা তো আমরা এখান থেকেই করতে পারব। নয়নতারা বললে, আমার মনে হচ্ছিল বাবাকে খবরটা দিলে ভালো হতো। শেষে জানতে পারলে আমার উপর রাগ করবেন। প্রীতি বললে, তাহলে আর 2 দিন সবুর করো বৌমা। তোমার শ্বশুর তো রানাঘাট থেকে পরশু ফিরছেন। তিনি এলে তার সঙ্গে পরামর্শ করে যা হয় একটা কিছু করা যাবে। আর এ তো সাজানো মামলা বৌমা, বোঝাই যাচ্ছে। সদার মতো ছেলে ডাকাতি করতে যাবে, এ কেউ বিশ্বাস করবে? তুমিই বলো না, তুমিও তো তাকে দেখেছ। আর কিসের জন্য ডাকাতির মধ্যে থাকবে সে? তার এত কিসের টাকার দরকার পড়ল যে ডাকাতির মধ্যে যাবে সে? নয়নতারা শাশুড়ির কথার যুক্তি হয়তো বুঝল, হয়তোবা বুঝল না। আর যুক্তিটা যত ধারালোই হোক, শাশুড়ির কথার ওপরে কথা বলা কি তার মানায়? নয়নতারা আবার নিঃশব্দে তার নিজের ঘরের 4 দেওয়ালের মধ্যে ঢুকে গেল। সকালবেলা নিখিলেশ তখনও ঘুম থেকে ওঠেনি। বাইরে থেকে ডাক এলো, নিখিলেশ, নিখিলেশ। শেষ রাত্রের ঘুম। আসলে ঘুম নয়, তন্দ্রা। গলার আওয়াজটা শুনে নিখিলেশ ধর্মর করে উঠে পড়েছে বিছানা থেকে। পণ্ডিত মশাই এত সকালে তাকে ডাকছেন কেন? আর এত কিসের তাড়া যে একেবারে তার বাড়িতে এসে? বাইরে বেরিয়ে আসতেই নিখিলেশ দেখে একেবারে জামা কাপড় জুতো পরে পণ্ডিত মশাই দাঁড়িয়ে আছেন। তুমি ঘুম থেকে উঠেছ নিখিলেশ? আমি ভাবলাম তুমি হয়তো এখনো ঘুমোচ্ছ। নিখিলেশ বললে, কাল অনেক রাত্রিরে ফিরেছি কলকাতা থেকে। পণ্ডিত মশাই বললেন, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি নিখিলেশ। আমি সকালের গাড়িতেই একবার নবাবগঞ্জে যাচ্ছি, তুমি সঙ্গে গেলে ভালো হতো। নবাবগঞ্জে? নয়নতারার শ্বশুর বাড়িতে হঠাৎ? পণ্ডিত মশাই বললেন, একটা বড় বিপদের সংকেত পেলাম নিখিলেশ। বিপিনরা নবাবগঞ্জে গিয়েছিল শীতের তত্ত্ব নিয়ে, সে তো তুমি জানো। তার অসুখ বিসুখ নাকি? না, তা নয়। বিপিনরা তো রেলবাজার স্টেশন হয়ে ফিরেছিল। স্টেশনে এসে দেখে একদল পুলিশ ডাকাতদের একটা দলকে প্ল্যাটফর্মে ধরে নিয়ে অপেক্ষা করছে ট্রেনের জন্যে। স্বরূপগঞ্জের ট্রেন ডাকাতির কথা তোমার মনে পড়ে? হ্যাঁ, খুব মনে পড়ে, খবরের কাগজে পড়েছিলাম। হ্যাঁ, সেই তাদের দলটাকেই পুলিশ নাকি কালীগঞ্জের একটা বাড়ি থেকে ধরে কলকাতায় চালান দিচ্ছে। কলকাতা থেকে তার জন্য বিশেষ পুলিশ এসেছিল। তা সেই ডাকাত দলের মধ্যে নাকি আমার জামাইকেও তারা দেখেছে। নিখিলেশ চমকে উঠল। বলছেন কি, নয়নতারার স্বামী সেও ডাকাতির মধ্যে জড়িয়েছিল নাকি? তা ওরা তো বললে জামাইবাবুকে কোমরে নাকি দড়ি বাঁধা অবস্থায় দেখেছে। নিখিলেশের বিশ্বাস হলো না। বললে, না না, তা কখনো হতে পারে?
বিয়ের সময় আমি তো সদানন্দবাবুকে দেখেছি, কথাও বলেছি, সেরকম তো কিছু মনে হয়নি। আমার তো বিশ্বাস হচ্ছে না। হয়তো অন্ধকার প্ল্যাটফর্মে কাকে দেখতে কাকে দেখেছে, অন্য কাউকে জামাইবাবু বলে ভুল করেছে। তারপর একটু ভেবে নিয়ে আবার জিজ্ঞেস করলে, আর তাছাড়া বিপিনরা যখন তত্ত্ব নিয়ে নবাবগঞ্জে গিয়েছিল তখন জামাইবাবুকে বাড়িতে দেখেনি? পণ্ডিত মশাই বললেন, না, তাইতেই তো আমার আরো সন্দেহ হচ্ছে। মেয়েটাকে তবে কি আমি না জেনে শুনে জলে ফেলে দিলুম নিখিলেশ? ওরা শাশুড়িকে জিজ্ঞেস করেছে জামাইবাবু কোথায়, তিনি একরকম উত্তর দিয়েছেন। আবার বেয়াই মশাইকে জিজ্ঞেস করেছে, তিনি আবার তার উল্টো উত্তর দিয়েছেন। আমার মেয়ে আবার আর একরকম উত্তর দিয়েছে। আমি যেদিন নয়নতারাকে শ্বশুর বাড়িতে রাখতে গিয়েছিলাম সেদিন সকলকেই বাড়িতে দেখলুম, জামাই বাবাজিকে তো কই দেখিনি। তারপর আমার গৃহিণী যখন মারা যান তাঁর শ্রাদ্ধের সময় নয়নতারা এখানেই ছিল। নয়নতারার মামা শ্বশুর এসেছিল নিমন্ত্রণ রক্ষা করতে, কিন্তু জামাই বাবাজি তো একবারও আসেনি। কথাটা নিখিলেশকেও ভাবিয়ে তুলল। এর কি জবাব সে দেবে বুঝতে পারল না। কালীকান্ত ভট্টাচার্য বললেন, এইসব কথা আমার এখন মনে পড়ছে নিখিলেশ, আগে এসব ভাবিও নি। কাল অনেক রাত্রে বিপিনদের কাছে ঘটনাটা শুনে ভালো ঘুম হয়নি। তখন ট্রেন থাকলে তখনই নবাবগঞ্জে চলে যেতাম, কিন্তু সকালবেলা ট্রেন, ভাবলাম একলা কি করে যাই, তাই তোমাকে সঙ্গে নিয়ে যাবার কথাটা মনে উদয় হলো। তুমি যাবে? নিশ্চয় যাব। আপনি স্টেশনের দিকে যান, আমি তৈরি হয়ে নিয়ে এক্ষুনি বেরোচ্ছি। কালীকান্ত ভট্টাচার্য বললেন, আমি তাহলে এগোই, তুমি দেরি করো না। বলে স্টেশনের দিকে চলতে লাগলেন। কেষ্টনগরে তখন ভালো করে রোদ ওঠেনি। ফার্স্ট ট্রেনটা ধরলে রেলবাজারে বেলা 10টার মধ্যে পৌঁছে যাবেন। সেখান থেকে যদি একটা সাইকেল রিক্সা পাওয়া যায় তাহলে আর দেরি হবে না। ঘণ্টা দুয়েকের মধ্যেই একেবারে নয়নতারার শ্বশুর বাড়ি। খানিক দূরে গিয়ে পেছন ফিরে একবার দেখলেন। বাজারের টিনের চালের বাড়িটার একেবারে উধারে যেন মনে হলো নিখিলেশ হনহন করে এগিয়ে আসছে। সারা রাত ঘুম হয়নি, মাথাটা কিরকম করছিল। তাড়াতাড়ি হেঁটে আসতে দেখে বেশ কষ্ট হচ্ছিল। ততক্ষণে নিখিলেশ পণ্ডিত মশাইয়ের নাগাল পেয়ে গেছে। পণ্ডিত মশাই বললেন, এসো, তুমি তো তাড়াতাড়ি আসতে পেরেছ। খবরটা শোনার পর থেকে আমার মনটা কেমন করছে নিখিলেশ। আমি তো অনেক দেখে শুনেই বিয়ে দিয়েছিলাম নয়নতারার। তোমরা তো জানো নয়নতারার মতো মেয়ের পাত্রের অভাব হবার কথা নয়। ওর রূপ গুণ দেখে কত জায়গা থেকে কত সম্বন্ধ এসেছিল, কিন্তু সবগুলো নাকচ করে এখানেই বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বনেদি বংশ, প্রচুর অর্থ, কিন্তু শেষকালে এ কি হলো নিখিলেশ? নিখিলেশ বললে, আপনি কিছু ভাববেন না, আমি তো যাচ্ছি, গিয়েই সব দেখতে পাবো। বলতে বলতে দুজনেই স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে উঠল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 20 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।